যারা ভারত বিরোধিতা করেছে এতদিন তারাও কিন্তু ভারত যায়। ভারত বিরোধী বিখ্যাত লোক একজন আমাদের আছে বিদেশে, পিনাকি ভট্টাচার্য। সে প্যারিস গেছে, সে তো ভারত হয়ে গেছে, বিনা ভিসায় ভারতে গেছে। ভারত থেকে আবার প্যারিস গেছে, কেমনে গেছে? তার কে পাখা আছে? উইটা গেছে। সে তো বেসিক্যালি আমি তাকে বলছি, সে তো ভারতের চর। সার্জিস আলম তার বাপকে ভারতে নিয়ে চিকিৎসা করেছে। সীমান্তের যেদিক দিয়ে পার হবেন ওখানেই ভারত। ভারতকে গালি দেওয়া সহজ, কিন্তু ভারতকে আপনি ইগনোর করা কঠিন। তো নতুন বাজেট পাস, সংসদে রোজকার অধিবেশন এবং সেই সাথে সরকারের দায়িত্ব গ্রহণের বেশ কয়েকটা মাস পেরিয়ে গেছে। সব মিলে সরকারের কি অবস্থা এবং সেই সাথে জনজীবনে কতখানি স্বস্তি মিলেছে, আগামীতে কি কি চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা কতখানি প্রস্তুত আছি, সব কিছু নিয়ে আসলে প্রতিনিয়তই আমাদেরকে ভাবতে হচ্ছে। নাগরিকরাও যেমন ভাবছেন তেমনই নীতি নির্ধারকরাও ভাবছেন। সব মিলিয়ে আমাদের অবস্থানটা এই মুহূর্তে কি, আগামীতে আমরা কি কি ফেস করতে যাচ্ছি, সব কিছু নিয়ে কথা হবে আমাদের আজকের পলিটিক্যাল পালসের সাথে। আছে আমি সূচনা এবং আমাদের সাথে আছেন একজন অতিথি যিনি মূলত আজকের সামগ্রিক বিষয়গুলো নিয়ে একটু একটু হলেও কথা বলার চেষ্টা করবেন এবং সেখান থেকে আমরা চেষ্টা করব উত্তরণের পথ খোঁজার। চলুন কথা বলে আমাদের আজকের অতিথি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মাসুদ কামাল, সাংবাদিক এবং কলামিস্ট। কেমন আছেন? জি, ভালো আছি। চলতি বছরে আমাদের দেশে ফেরার একটা গুঞ্জন পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আমরা শুনেছি। তিনি ভারতীয় একটি গণমাধ্যমে এরকম কথা বলেছেন। আপনার কি মনে হয় যে আসলেই তিনি দেশে ফিরতে পারবেন? সরকারের তরফ থেকে আসলে তাকে দেশে আনার কোনো প্রস্তুতি গ্রহণ করা হবে কিনা, বা তিনি কিভাবে দেশে ফিরতে পারেন বলে আপনার মনে হয়? শুনেন, প্রথম কথা হলো কি, উনি দেশে ফিরতে চেয়েছেন বলে এনডিটিভিতে একটা ইন্টারভিউ দিয়েছেন। এটা কিন্তু একটা লিখিত ইন্টারভিউ। এনডিটিভি ওনাকে মেল করেছে যে এই প্রশ্ন, উনি ওই প্রশ্নের উত্তর দিয়েছেন। মানুষ অনেক সময় বলার সময় অনেক সময় বলে ফেলে, স্লিপ অফ টাং, অনেক কিছু হয়। কিন্তু যখন মানুষ লিখে যখন কিছু একটা দেয়, তখন সেটার মধ্যে কিন্তু ওই হুট করে কিছু বলা হয় না। লেখার পর একবার দেখে, চেক করে, রিচেক হয়, তারপর সেটা কিন্তু তারা ফেরত পাঠায়। কিন্তু উনি যখন বলেছেন যে আমি এবছরের মধ্যে ফিরব, আমি মনে করি উনি এটা ভেবে চিন্তেই বলেছেন। এবং উনি এটা নানা রকম কারণেই বলতে পারেন। হয়তো ফিরতে চান, অথবা ফিরতে চান না কিন্তু বলতে চান, এরকম হতে পারে। উনি কী কারণে বলেছেন, কেন বলেছেন, এটা আমি তো বলতে পারবো না। আমি তো ওনার সঙ্গে এটা নিয়ে কথাও হয়নি, অথবা আমি অন্তর্যামীও নই। তবে এখানে একটা পলিটিক্যাল একটা আমি মনে করি একটা রাজনৈতিক চাপ উনি সরকারের উপরে দিয়েছেন। সরকারের অনেকের মধ্যে আতঙ্ক, অনেকে বলছেন এটা নিয়ে বলা যাবে না, এটা নিয়ে আলোচনা করা যাবে না, এমন কথাবার্তা হচ্ছে। আবার অনেকে বলছেন এটা স্ট্যান্ডবাজি হয়েছে, কিন্তু আমি তা মনে করি না। দেখুন, সরকার আতঙ্কিত হয়, সরকার তো খুশি হওয়া উচিত। খুশি হওয়া উচিত এই কারণে, তারা তো শেখ হাসিনার বিচার করছে। একটা বিচারে ওনার ফাঁসির রায় হয়েছে। এখন ফাঁসির রায় হলে তো হলো না, তাকে তো ফাঁসির রায় তো বাস্তবায়ন করতে হবে। যে লোকটাকে ফাঁসি দিলেন তাকে তো ঝুলাইতে হবে না? তো ঝুলানোর জন্য তো তাকে দেশে প্রয়োজন। এখন ঝুলানোর জন্য তো লোকটাকে প্রয়োজন। আপনি তো নামটাকে ঝুলাবেন না, মানুষটাকে ঝুলাবেন। কারণ সেই মানুষটা যখন আসতে চায়, আপনি তাকে আনার চেষ্টা করতেছেন। আপনি ইন্ডিয়াকে বলতেছেন তাকে ফেরত দিন, আর উনি বলতেছেন আমি নিজেই চলে আসবো। তো আপনি তো আনন্দিত হওয়া উচিত, আতঙ্কিত হন কেন? পয়েন্টটা দেখেন। আপনি সরকারের যে সমস্ত লোকজনের রিয়াকশনে আমি দেখলাম, আমার কেন যেন মনে হচ্ছে তারা মানে আতঙ্কিত হচ্ছে। বলছে হ্যাঁ এই কথা কাউকে বলা যাবে না, এটা নিয়ে বললেন না। বলবো না কেন, আমরা তো সবাই খুশি। আমি তো পার্সোনালি খুবই খুশি যে উনি আসুন, বিচারকে ফেস করুন। এখন যদি আপনি মনে করেন যে উনি এলে পরে আপনি ওনার বিচারের যে রায়টা, সেই রায়টা কার্যকর করার অ্যাবিলিটি আপনার নাই, যদি এটা কেউ মনে করে, যদি সরকার এটা মনে করেন যে আমি তো এই রায় বাস্তবায়ন করতে পারবো না, তাহলে আপনি ভয় পাইতে পারেন। কিন্তু সেই ভয় আপনি পাবেন কেন? আপনি এই দেশের জনগণ আপনাকে রায় দিয়েছে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় গিয়েছেন আপনি আপনার মতো রায় বাস্তবায়ন করবেন, কোনো সমস্যা তো আমি দেখি না। এর বিপরীত কিছু দিক আছে, আমি সেগুলিও বলি। ওনার এই আসার ঘোষণায় ওনার যারা নেতাকর্মী আছেন, আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী সারা দেশে আছেন, তারা কি মনে করেন যে ফাঁসির
দড়ির মধ্যে মাথাটা ঢোকানোর জন্য শেখ হাসিনা আসতেছেন, তা কিন্তু মনে করেন না। তারা মনে করেন শেখ হাসিনা আসতেছেন আবার নতুন করে ক্ষমতায় যাওয়ার জন্য। এটা ওনার দলের লোকেরা কিন্তু মনে করেন। তো এটা মনে করার ভিত্তিটা কি? এটাও একটা ভিত্তি আছে। আবার অন্যদিকে দেখেন, উনি আসবেন শোনার পর ওনার দলের নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের এনার্জি আমি টের পাই, যে তারা এক ধরনের মানে একটা আশার আলো খুঁজে পেয়েছে। কেন গত 2 বছর ধরে তাদের যে একটা অবস্থা, সেখানে আশার আলো খুঁজে পেয়েছে। ওকে, কিন্তু এটা তো লজিক্যালি চিন্তা করলে কি তাদের তো দুঃখের আলো হওয়া উচিত ছিল, দুঃখের অন্ধকার আসা উচিত ছিল। কারণ উনি আসতেছেন ফাঁসির দড়ির মধ্যে মাথা ঢোকানোর জন্য। এটা তাদের জন্য দুঃখের খবর না? তারা খুশি হন কেন? আপনি ব্যাখ্যাটা এবার দেখেন। তারা খুশি হচ্ছেন এই কারণে, তারা মনে করতেছেন যে উনি এলে পর যে জোয়ার তৈরি হবে জনগণের মধ্যে, সেই জোয়ারটাকে হ্যান্ডেল করা, থামানো সরকারের পক্ষে সম্ভব হবে না। তাদের মধ্যে এই ধরনের একটা ধারণা কাজ করছে। সেই সময় কি রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে না, আবার একটু মানে বিশৃঙ্খলতা তৈরি হবে, এরকম কিছু কি? আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা কি বলে? আমি ওইটি বলছি না, আমি তো আমার অভিজ্ঞতার বাইরে থেকে বলতে পারবো না, অভিজ্ঞতা থেকে বলবো। জিনিসটা হলো কি, রাজনৈতিক স্থিতিশীলতার জিনিসটা কি ভাবেন একবার। ধরেন একটা মিছিল হলো, মিছিল হলে কি স্থিতিশীলতা নষ্ট হয়ে গেল? তা কিন্তু না। রাজনৈতিক স্থিতিশীলতা হলো কি আপনার রাজনীতি মানে প্রতিপক্ষের রাজনীতিকে যদি আপনি সহজভাবে নিতে পারেন, সেটাই রাজনৈতিক স্থিতিশীলতা। এবং সেটা নিতে গেলে একটু ঝামেলা হবে। দেখেন ব্যাপারটা এত কিছু কিন্তু হতো না। হচ্ছে কেন, যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, মানে আপনারা মানে আমি বলছি গভর্নমেন্টের কথা বলতেছি, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ। এই যে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ যখন আপনি বলেন, তখন যদি সামান্য একটু নাড়াচাড়াও হয়, তাতে ওনারা কিন্তু এক ধরনের আতঙ্ক অনুভব করেন যে আমি বন্ধ করে, আমি সবাইকে বললাম এখানে দেখেন এই ঘরের মধ্যে অনেকেই নানা ধরনের কথাবার্তা বলতেছে, এর মধ্যে আমি একটা কথা বললাম, কারো কিন্তু কিছু যায় আসে না। কিন্তু আপনি এসে বললেন, আপনি ঘরের মালিক, আপনি বললেন যে এখানে পিন ড্রপ সাইলেন্স থাকবে, কেউ একটা শব্দ উচ্চারণ করতে পারবে না। তখন আমি যদি একটু ফিস করে বলি, সেটাও কিন্তু আপনার কানে লাগবে এবং আপনার মনে হবে যে কিন্তু আমার আদেশ অমান্য করলো, ঠিক না? তো এখানে কিন্তু তাই হয়েছে। আওয়ামী লীগের যদি রাজনীতিটা ওপেন থাকতো, তাহলে কিন্তু এই আলোচনাটা হতো না। যেহেতু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আমি একটা দলের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছি, তার দলীয় প্রধান বলতেছে আমি দেশে আসতেছি, এবং তার আশাকে কেন্দ্র করে তার দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আলোড়ন তৈরি হয়েছে। এই আলোড়ন সরকারকে মানে একটু আতঙ্কিত করছে। এটাই রাজনৈতিক অস্থিতিশীলতা। যাই হোক, সময় বলে দেবে তিনি দেশে ফিরবেন কি ফিরবেন না, সেই জন্য আমরা সবাই অপেক্ষায় থাকবো। এবার একটু আমরা অপেক্ষায় থাকবেন, আমরা নির্দ্বিধায় আসলে অপেক্ষায় সবাই আছে যে কি হয়, অবস্থাটা কি হয়, আসলেই তিনি দেশে ফেরেন কিনা, নাকি উনি এমনি এমনি বলেছেন। সাধারণ নাগরিক হতে পারে, কিন্তু অবশ্যই এই জায়গায় একটা উৎকণ্ঠা আসলে দেখা যায়। দেখবেন আমি একটা শেষ কথা বলি, দেখেন এমনি এমনি বললেন কিনা, এটাও হতে পারে। হয়তো এমনি এমনি বলছেন, দলের নেতাকর্মীদেরকে উদ্দীপ্ত করার জন্য বলছেন, হতে পারে। কিন্তু তখন যখন এক সময় তো এই মাসের 31শে ডিসেম্বর শেষ হয়ে যাবে, তাই না? থেমে থাকবে না তো 5 মাস। তো 31শে ডিসেম্বরের পরের দিন 1 জানুয়ারি 2027, সেই দিন যদি উনি না আসেন, কি বলবেন? তখন তার নেতাকর্মীরা বলবেন আমি আসতে চেয়েছিলাম, মানে উনি আসতে চেয়েছিলেন, সরকার আসতে দেয়নি। তখনও কিন্তু আরেক ধরনের ব্লেম গেম শুরু হবে, সেটা হলো আরেক ধরনের পলিটিক্স। কাজে আমি মনে করি উনি আসুন অথবা না আসুন, লাভটা বেসিক্যালি আওয়ামী লীগেরই হচ্ছে। ঠিক আছে, আমরা একটু অন্তর্বর্তীকালীন সরকারের দিকে একটু যেতে চাই, যে সেই সময়টা অনেক দুর্নীতি এবং অপচয়ের বিষয়গুলো ইতিমধ্যে আসলে জনগণের সামনে আসতে শুরু করেছে, আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখেছি। এবং সম্প্রতি উপদেষ্টাদের চিকিৎসা ভাতা নিয়ে অনেক প্রশ্ন এসেছে, যে তারা আসলে অনেকে অনেক বেশি চিকিৎসা ভাতা নিয়েছেন, অপচয় করেছেন, এবং সেই সাথে সেবা খাতে অনেক দুর্নীতি ছিল। আপনার কি মতামত এই বিষয়টিতে, যে সংসদে বা সংসদের বাইরে এটা নিয়ে কতখানি তদন্তের দাবি জানানো হচ্ছে, কতটা জোরালোভাবে ব্যাপারটি নিয়ে ভাবা হচ্ছে? বিষয়টা আলোচনায় কিন্তু অনেক আগে আসছে, ওনাদের দুর্নীতির কোনো শেষ ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল, এটা আমার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে খারাপ সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে। যত সরকার আসছে, রেগুলার গভর্নমেন্ট বলেন, অথবা আপনার সামরিক সরকার বলেন, অথবা অন্তর্বর্তীকালীন, অথবা আপনার তত্ত্বাবধায়ক সরকার বলেন, যত সরকার বাংলাদেশে ছিল এই যাবৎকালে, তার মধ্যে এই সরকার ছিল সবচেয়ে অথর্ব, অযোগ্য
এবং দুর্নীতিপরায়ণ এই সরকার। এর সরকার প্রধান নিজে দুর্নীতিপরায়ণ ছিলেন, নিজে নিজের কাজগুলি করে নিয়েছেন এবং ওনার মধ্যে এক ধরনের প্রতিহিংসামূলক একটা অ্যাটিটিউড আমরা খেয়াল করেছি। উনি দেশের কথা ভাবেননি, উনি নিজের কথা ভেবেছেন। সরকারি টাকা খরচ করে বিদেশ চলে গেছেন লট বহন নিয়ে যে নিজে একটা মানে অখ্যাত একটা পুরস্কারের জন্য ওখানে দিনের পর দিন অপেক্ষা করেছেন। লন্ডন সফরে নিজে কাজটা করেছেন। প্রতিদিন ওনার রুমটার ভাড়া ছিল 10 লাখ টাকা প্রতিদিন। এই গরিব দেশের টাকা সে এইভাবে অপচয় করছে। ওনার নিজের গ্রামীণ ব্যাংকের ট্যাক্স সুবিধা সে 2029 সাল পর্যন্ত আদায় করে নিছে। তার উপর যে ট্যাক্সের কর ফাঁকির মামলা ছিল 666 কোটি টাকা, সেগুলিকে সে নির্বাহী আদেশে বাতিল করে দিয়েছে। খুব জঘন্য টাইপের মানে স্বার্থপর লোক ছিলেন উনি। এবং দেশটাকে বেসিক্যালি আমি মনে করি যে এই দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যে গোলামি চুক্তি এটা উনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদন করেছেন ওনার ব্যক্তিগত আচরণের মাধ্যমে। যাকে এগুলো অনেক কিছু করেছেন। তো এগুলি নিয়ে বিচার হওয়া প্রয়োজন ছিল। শুরুতে মানুষ ওই সময় প্রশ্ন করেছে, পরেও প্রশ্ন করেছে। ওনারা যারা উপদেষ্টা মণ্ডলী ছিলেন প্রত্যেকটা লোক একে অপরের যে মানে দুর্নীতির একটা প্রতিযোগিতা তারা লিপ্ত হয়েছিল। এগুলো আমরা সবাই দেখেছি, জেনেছি। ভাই দেশটা তো ছোট, তাই না? আপনি একা একা 2 নম্বরই করবেন আর আমরা কেউ টের পাবো না, এটা তো হয় না। সবাই সবাইকে তো চিনে। আমি একজন লোকের কাছ থেকে ঘুষ খাচ্ছি মনে করেন, একজন লোকের ক্ষতি করতেছি, তো ওই লোকটা তো আবার আরেকজনের আত্মীয়। ছোট দেশ, সবাই সবাইকে চিনে। তো কাজে এগুলি কোনো কিছু গোপন থাকে না, সবাই সব জানে। আমরা শুধু জানি, কিন্তু জবাবদিহিতার কোনো ব্যবস্থা কি নেই রাইট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন কেউ তো মামলা করতে গিয়েছিল, মামলা তো নেওয়া হয়নি, আদালত মামলা নেয়নি। কেন নেয়নি এটা তারা ভালো বলতো। তারা তো মামলা দেওয়া সবথেকে সহজ কাজ। মামলা কিন্তু বাণিজ্য কিন্তু বাংলাদেশ এখন রমরম একটা জায়গায় না, আছে। সেটা ওইটা একটা ব্যাপার, অন্য ব্যাপার। কিন্তু এখানে কিন্তু হয়েছিল যে যখন আপনার টিকার অভাবে অনেক শিশুরা মারা যাচ্ছিল হামে, তখন কিন্তু তাদের অযোগ্যতা নিয়ে এবং তাদের দুর্নীতি নিয়ে 2-1 লোক মামলা করতে গিয়েছিল কোর্টে। কোর্ট মামলাগুলি নেয়নি। কিন্তু আলোচনা হচ্ছে কখন, যখন আপনার সালাউদ্দিন আহমেদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখন বলতেছেন প্রধানমন্ত্রীকে যে প্রধানমন্ত্রী যেন দুদককে বলেন এদের মামলার এদের করতে, তদন্ত করতে, তখন এটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এই জায়গাটাতে না আমার কাছে খুব ফানি মনে হয় এই কারণে, দুদককে প্রধানমন্ত্রী বলতে হবে কেন? আমার পয়েন্ট হলো এখানে, দুদক স্বতঃপ্রণোদিত হয়েও মামলা করতে পারে, তদন্ত করতে পারে, দুদকের কাছে যে কেউ অভিযোগ করতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীকে বলতে হবে কেন? কেন বলতে হবে? এই জায়গাটা আমার প্রশ্ন। তো উনি কেন প্রধানমন্ত্রীকে বলেন যে আপনি দুদককে বলেন এদের বিরুদ্ধে তদন্ত করতে? কেন? তার মানে এই কাজটা আসলে হবে না। এতেও কথা হলে কে কারণে হবে না দেখেন। আর একটা কথা বলি, দুদককে যে বলবে, দুদকের তো কোনো বাপ্পা নাই এখন, দুদকের তো কোনো গার্জিয়ান নাই। দুদক তো একটা কমিশন দ্বারা পরিচালিত হয়, একজন চেয়ারম্যান থাকে, তার নিচে 3 জন কমিশনার থাকে। এখন তো দুদকের কেউ নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এরকম অনেক কিছুতে আমরা দেখেছি যে আসলে অভিভাবকহীন অনেক প্রতিষ্ঠান চলছে, কিন্তু এখন সরকার গঠন হয়ে গেছে, তারপরেও কেন এই জায়গাগুলো শূন্য রয়ে গেছে? এটা তো একটা ট্র্যাজেডি কেন বলছি, এই সরকার এসে আগে তো দুদকের একটা কমিশনার ছিল, একটা কমিশন ছিল। সেই কমিশনের যারা ছিল আপনার মেম্বার ছিলেন, যিনি ছিলেন চেয়ারম্যান ছিলেন, তারা তো এই সরকার আসার 1 মাসের মধ্যেই সবাই রিজাইন করলো। রিজাইন একসঙ্গে সবাই যখন করে, তখন বুঝতে হবে যে সরকারই তাদেরকে বলেছে যে আপনারা রিজাইন করেন। তারা রিজাইন করেছে, করার পর নতুন একটা কমিশন গভর্নমেন্ট নিয়োগ করবে না, গভর্নমেন্ট কাউকে নিয়োগ করে নাই। এখন পর্যন্ত ওই জায়গাটা ফাঁকা আছে। রিসেন্টলি দেখলাম তারা এই দুদকের কমিশনকে নিয়োগ করার জন্য একটা সার্চ কমিটি করেছে, এবং সেই সার্চ কমিটি যেটা করেছে সেটাও কিন্তু ওই আওয়ামী লীগ সরকারের আমলে যে প্রক্রিয়া নিয়োগটা হতো, যেভাবে সার্চ কমিটি হতো, ওরকম একটা সার্চ কমিটি করেছে, নাথিং নিউ। এবং আমি মনে করি এভাবে তারা যাদেরকে নিয়োগ দিবে দুদকের কমিশনার হিসেবে, এটা কিছু হবে না, এটা কোনো কোয়ালিটি কমিশন হবে না। এটা আমি আগাম বলে দিলাম। কী কারণে বলতেছি দেখেন, দুদকে এরা করে কি জানেন, সবসময় দেখবেন এই দুদক বলেন অথবা ইলেকশন কমিশন বলেন, হ্যাঁ, এই যে সাংবিধানিক যে এইগুলো মানে আপনার পোস্টগুলো আছে, এগুলোতে না এরা করে কি, কিছু অবসরপ্রাপ্ত আমলাকে নিয়ে আসে। সব সময় দেখবেন এটা আপনি, ইলেকশন কমিশন
সাবেক সচিব অমুক তমুক এরকম নিয়ে আসে। এখানেও দেখবেন সাবেক সচিব নিয়ে আসবে একজনকে। তো এই যে সাবেক সচিবকে যে আনে, এই লোকগুলি সবচেয়ে অযোগ্য লোক হয়। কী কারণে হয় আমি বলি, একজন আমলা যখন হয়, আমলা কিন্তু সবসময় পলিটিক্যাল লিডারদেরকে তাদেরকে যে স্যার স্যার বলতে বলতে অভ্যস্ত। এদের আসলে মেরুদণ্ড খুব একটা থাকে না, দুই একটা ব্যতিক্রম হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের মেরুদণ্ড বলতে কিছু নাই। এরা তো অর্ডার পালন করতে করতে এই পথ, যেমন আপনার একজন হয়তো ছোটো একজন বিসিএস ইয়ের থেকে তারা স্টার্ট করে, ক্যাডার থেকে হতে হতে উপরে ওঠে। সব সময় ইউনো দেখবেন, ইউনো এডিসিকে স্যার স্যার বলতেছে, এডিসি ডিসিকে স্যার স্যার বলতেছে। এদের মানে আপনার 10টা সেন্টেন্সের মধ্যে কমপক্ষে 10 বার স্যার থাকবে। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, একজন তরুণ হিসেবে যেহেতু আপনার সামনে বসে আছে, আমরা গত অনেক বছর ধরে এই চর্চা দেখছি। আমি আমার জন্মের পর থেকে এই চর্চা দেখেছি, স্কুলে কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে এই চর্চা হয়। এটা থেকে কি কোনোভাবে আমাদের বেরিয়ে আসার উপায়? বেরিয়ে আসা উচিত। মানে পৃথিবীর আর কোনো দেশে কি এভাবে স্যার স্যার করে মানে এতটা হয় না, আমাদের এখানে বেশি হয় কেন জানেন? এরা মনে করে যে এদের ভবিষ্যৎটা ওনার ঊর্ধ্বতনের উপর ডিপেন্ড করে। তো এই ধরনের যারা অভ্যস্ত, সেই লোকগুলিকে যখন এনে আপনি এমন একটা প্রতিষ্ঠানে বসাবেন যে প্রতিষ্ঠানের কাজ হবে, এমনকি মন্ত্রী দুর্নীতিকেও ধরা, দুদকের কী কাজ? একজন লোক মন্ত্রী, এখন বর্তমানে মন্ত্রী আছেন, তার দুর্নীতিকে ধরাও তার কাজ। তো ওই লোক তো জীবনেও সাহস পাবে না, যে কারণে দেখা যায় কি, দুদক কখনো ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা আছে তাদের কোনো অপরাধ ধরে না। তারা যে লোকটা চলে গেছে তার অপরাধ নিয়ে টানাটানি করে। আজকে যে দুদকটা এই গভর্নমেন্ট বানাবে, এই গভর্নমেন্টের দুদক যদি বিএনপির কোনো এমপির দুর্নীতি নিয়ে তদন্ত করতে পারে, মামলা করতে পারে, বিএনপির কোনো মন্ত্রীর তদন্ত নিয়ে মামলা করতে পারে, তাহলে বুঝবো দুদক স্বাধীন। তো না, তারা করবে না। আপনি লিখে রাখেন, দুদকের যিনি চেয়ারম্যান হবেন, আমি অনেক জায়গায় বলেছি যে দুদকের চেয়ারম্যানের সবচেয়ে বড় যোগ্যতা কি? সবচেয়ে বড় যোগ্যতা হলো সে প্রাইম মিনিস্টার যদি কোনো ভুল বলে, তার চোখের দিকে তাকিয়ে বলবে যে আপনি এটা ভুল বলছেন। এইটুকু বলার যার গার্ডস নাই, তার দুদকে যাওয়া উচিত না। কিন্তু এরা তো যায় ওখানে চাকরি করার জন্য। এত বছর সচিব ছিল, সচিব থাকার পর রিটায়ারমেন্টে গেছে, এখন একটা প্রাইজ পোস্টিং, যে আপনি অনেক দিন চাকরি করছেন, অনেক দিন আমাদেরকে সেবা করছেন, গোলামি করছেন, আর 5টা বছর আপনি আরামে থাকেন, এটা সাংবিধানিক পদে গেলেন আপনি, প্রাইজ পোস্টিং। তো এইটা যদি হয় তাহলে তো সমস্যা। আগের গভর্নমেন্ট, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পর আগের দুদকের চেয়ারম্যান সবাই পদত্যাগ করলো। কেন পদত্যাগ করলেন? যদি উনি বলছেন এই সরকার চায় না, সরকার চাও না চাওয়ার কি আছে? দুদক কি সরকারের অধীন কোনো নাকি প্রতিষ্ঠান নাকি? এটা রাষ্ট্রের অধীনে একটা প্রতিষ্ঠান। দুদকের চেয়ারম্যান, ইলেকশন কমিশনের চেয়ারম্যান, এরা তো সরকারের অধীন না, এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সরকার চাইলেও তাদেরকে বাদ দিতে পারবে না। সরকার নিয়োগ করতে পারবে, বাদ দিতে পারবে না। সরকারও নিয়োগ করতে পারবে না, একটা সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ হবে, এবং এইটাকে বাদ দিতে পারবে না যদি তারা নিজে থেকে রিজাইন না করে। তো দুদকের চেয়ারম্যান ওখানে গিয়েছেন, দুর্নীতি দমনের জন্য প্রতিজ্ঞা করে গিয়েছেন। সরকার প্রধান তাকে বললো আপনি চলে যান, সে চলে গেল। তার মানে কি, ওখানে তো নো বলবে এই সাহস তার নাই। তো এরকম দুর্বল লোক কিন্তু আইনেতে আপনি দুদকে বসাবেন, তাহলে কেমন হবে? সাহসের ব্যাপারটিতে আসলে আমরা ভীষণ সন্দিহান হয়ে যাই এইসব ক্ষেত্রে। সত্যিকার অর্থে সাহস আসলে কাদের আছে, এবং সাহস নিয়ে আসলে তারা কোন কোন জায়গাগুলোকে ঠিকঠাক করার সাহস দেখাবেন, এটার জন্য আমরা সবসময় অপেক্ষায় থাকি। জানি না অপেক্ষার অবসান কবে হবে, কিংবা আদৌ অবসান হবে কিনা। আমি একটু বাজেটের দিকে যেতে চাই। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এই বছর 9,38,000 কোটি টাকার বাজেট পাশ করলো। বাজেট আপনি কেমন দেখলেন? এখানে রাজস্ব আদায়ের লক্ষ্য কতখানি বাস্তবসম্মত বলে আপনার মনে হয়েছে? শুনেন, রাজস্ব বাংলাদেশের বাজেটের সম্পর্কে বলি, আমি ভালো অর্থনীতি বুঝি না, আমি অর্থনীতির ছাত্র ছিলাম না, যে কারণে অর্থনীতির অনেক কিছু আমি বুঝি না। আমি খালি এটুকু বুঝি, বাজেট যখন ঘোষণা হয়, আমি বুঝি কি জানেন, বাজেট ঘোষণা হওয়ার পর বাজারের কী অবস্থা, আমি এটা বুঝি। আমি বুঝি বাজেট ঘোষণা হওয়ার পর আমার জীবনযাত্রায় কী পরিবর্তন আসলো, সেই পরিবর্তনটা কি নেতিবাচক অর্থে নাকি ইতিবাচক অর্থে, আমি এগুলো বুঝি। বাজেটে, এই বাজেটের যে তাদের মানে 9,38,000 কোটি টাকার বাজেট, বিশাল বাজেট, তাই না? এই বাজেট মানে বিষয়টা কি, আমি ইনকাম করব, আমি ব্যয় করব, ঠিক আছে?
তা আমি ইনকামটা কোথেকে করবো? সোর্স অফ ইনকাম কি? তারা বলছে সোর্স অফ ইনকাম হলো প্রায় 7 লাখ কোটি টাকার মতো। এটা ইনকাম করবে সে রাজস্ব মাধ্যমে, মানে ট্যাক্স আদায় করবে, মানুষের কাছ থেকে আদায় করবে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এখানে, এই যে ট্যাক্সের যে লক্ষ্যমাত্রাটা, এই লক্ষ্যমাত্রা কোনো দিনও অর্জিত হয় না, কোনো দিনও না, কোনো বছরও অর্জিত হয় নাই। তাহলে লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করে কেন? এবং এই যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করার সময় এনবিআর যারা আছে, আমাদের ন্যাশনাল রেভিনিউ, তো এদের সঙ্গে তো বসেই তো বলে যে তুমি কী পরিমাণ এবার রেভিনিউ আনতে পারবা, সে একটা বলে এত আনতে পারবো। তো এই যে এত আনতে পারবো বলার পর তুমি যেটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করলাম, সেটা যে অর্জিত হলো না, এই জন্য কি তাদেরকে আপনি কখনো জবাবদিহিতার আওতায় আনছেন? তাদেরকে কখনো আপনি বলছেন যে কেন তুমি অর্জন করতে পারলা না? এটা কখনোই বলা হয় না। কিন্তু আমার কথা হলো কি, লক্ষ্যমাত্রাটা ততটুকুই করা উচিত যতটুকু আপনি অর্জন করতে পারবেন। আর আমাদের রাজস্ব আয়ের সবচেয়ে বড় দুর্বলতাটা কোথায় জানেন? সবচেয়ে বড় দুর্বলতাটা হলো সারা দুনিয়াতে যা আছে আমাদের উল্টা। এটা হলো কি আপনার 2 ধরনের ট্যাক্স আমরা পাই, গভর্নমেন্ট পায়। একটা হলো প্রত্যক্ষ কর, এক হলো পরোক্ষ কর। আমি আপনি যে টাকাটা ইনকাম ট্যাক্স দিই, এটা হলো প্রত্যক্ষ কর। আর পরোক্ষ করটা হলো যে একটা লোক ট্যাক্স দেয় কিন্তু সে বুঝে না সে ট্যাক্স দিল। যেমন ধরেন একটা রিক্সাওয়ালা, সে একটা বিড়ি কিনলো, সে কিন্তু ট্যাক্স দিল। সে একটা দেশালাই কিনলো, ওখানেও সে কিন্তু 15 পয়সা সরকারকে দিল। সে তার বউয়ের সঙ্গে একটা ফোনে কথা বললো, ওখানে কিন্তু 1 টাকার কথা বললে প্রায় 37 পয়সার মতো তার গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে, সে টেরও পাচ্ছে না। তো এটা হলো পরোক্ষ কর। তো সারা দুনিয়ার নিয়ম হলো প্রত্যক্ষ কর পরোক্ষ করের চেয়ে বেশি হয়, ডাইরেক্ট ট্যাক্স যেটা ইনডাইরেক্ট ট্যাক্সের চেয়ে বেশি হয়। আমাদের দেশ হলো একমাত্র দেশ যেখানে ইনডাইরেক্ট ট্যাক্সটা বেশি। কী কারণে বেশি? এই যে মানুষ তো প্রতিবাদ করতে পারে না, আর যারা বড় লোক তারা ট্যাক্স ফাঁকি দেয়। ট্যাক্স ফাঁকি দিলে পরে তো আপনি কিছু পাবেন না। যখন আপনার ট্যাক্সটা, যখন আপনার ইনকাম বেড়ে যাবে, তখন আপনার ট্যাক্স টোটাল ইনকামের 25% পর্যন্ত হয়। যাদের বেশি ইনকাম 100 টাকা ইনকাম করলে 25 টাকা সে সরকারকে দিবে, এরকম কথা। তাহলে এই যে আমাদের এত বড় লোক আছে, বড় বড় ব্যবসায়ী আছে, এরা কয় টাকার ট্যাক্স দেয়? এরা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এদের একটা উকিলের গ্রুপ আছে, তারা উকিল রাখছে কিছু, এই যে এখান দিয়ে ওইখান দিয়ে ফাঁক ফুকরতে ঢুকে তারা বলে আমার কোনো ট্যাক্স নেই। ওরা ট্যাক্স দেয় না, আমার রিক্সাওয়ালা ট্যাক্স দেয়। যখন নাকি ওদের কাছ থেকে আপনি ট্যাক্স আদায় করতে পারবেন, তখন আপনি আশা করবেন আপনার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এর এক পর্যন্ত হবে না। আপনি ওদের কাছে ট্যাক্স আদায় করতে পারেন না কেন? পারেন না এই কারণে, যাদেরকে ওদের কাছ থেকে ট্যাক্স আদায় করার দায়িত্বে বসাইছেন, তারা ওদের কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে ওটাকে তারা ট্যাক্স দেখাও দেখে না, না দেখার ভান করে। এই জায়গাটাতে আমরা পিছিয়ে আছি। সরকার যতদিন জনগণের কথা না ভাববে, জনগণকে আপন মনে না করবে, যতদিন তারা ওই বড় লোকদেরকে আপন মনে করবে, বলবে যে আমাদের তো টিকায় রাখছে বসুন্ধরা, আমাদের তো টিকায় রাখছে হামিম গ্রুপ, যতদিন তারা এভাবে ভাববে আমাদের টিকায় রাখছে নাবিল গ্রুপ, ততদিন পর্যন্ত কিন্তু এই দেশের ডাইরেক্ট ট্যাক্স বাড়বে না। ডাইরেক্ট ট্যাক্স না বাড়লে আপনি রাজস্ব আদায় করতে পারবেন না। না, এই যে বাজেটটা পাস হয়েছে, বাজেটটা নিয়ে এনসিপি বলেছে যে এটি গণবিরোধী একটি বাজেট হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এটার একটা কড়া জবাবও দিয়েছে। আপনি এই বিষয়ে কি বলবেন? শুনেন, বিরোধী দল সবসময় বলে আমাদের এই যে কালচার, এখান থেকে আমরা বেরোতে পারছি না, যে কিছু একটা সরকারি দল যা কিছু করুক ওটা খারাপ, ওটা গণবিরোধী, আর ওরা করলে ওটা হয়তো গণমুখী। তো এইগুলি হলো খুবই মানে টাইপড, মানে আপনার পলিটিক্যাল আর কি, আমরা তো টাইপ পলিটিক্যাল ওয়েতে গত অনেক বছর যাচ্ছে, এখনো তাই যাচ্ছে, আমরা কোনো চেঞ্জ পাচ্ছি না। কিন্তু দেখেন এই বাজেটের খুশি হওয়ার মতো অনেক কিছু আছে। আমি আপনাকে ওই আগে যেটা বললাম ট্যাক্সের ব্যাপারটা, ওটা এক ধরনের কথা, কিন্তু খুশি হওয়ার মতো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। মানে আমার তো মনে হয় যে এটা একটা জনতুষ্টিমূলক বাজেট। স্বাস্থ্য খাতের দিকে মানে বেশ ফোকাস করেছে। আমি ওইভাবে খাতে যাচ্ছি না, এই কারণে কি, স্বাস্থ্য খাতে এর আগে কম ছিল, এবার বরাদ্দ বেশি। কিন্তু এর আগে যখন কম ছিল সেগুলোও কি সব তারা ব্যবহার করতে পারতো? তাও পারতো না। স্বাস্থ্য খাতে বরাদ্দ জিনিসটা কি, ধরেন এক জায়গায় আপনি একদম গ্রামে গ্রামে অনেকগুলি বিল্ডিং করলেন, গ্রামে একদম কমিউনিটি ক্লিনিকের মতো বানাইলেন, বিরাট খরচ হলো, ওখানে কোনো ডাক্তার দিলেন না, ওখানে কোনো ওষুধ দিলেন না,
তাহলে ওইটা করে আমার লাভ কী? কাজে আপনি কত ব্যয় করলেন না করলেন এটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট হলো কতটা মানে মানুষের কাজে লাগতে পারলেন, সেটা হলো ইম্পর্টেন্ট। স্বাস্থ্যগত ব্যয় আগে বাড়ছে, আগে যা ছিল তার চেয়ে এখন বাড়াইছে, ভালো, এটা আমি খারাপ বলছি না, কিন্তু এই টাকাটাকে আপনি ঠিক মতো ব্যয় মানে কাজে লাগাতে পারবেন কি না সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা আমাদের এখানে সেই রকম মানে আগে দেখিনি। এইবার কী হবে বলতে পারি না, তবে এবার বাজেটে কতগুলো জিনিস আছে, ভালো আছে। ভালো আছে মানে কী হবে, সাধারণ মানুষ খুশি হবে। আমাদের মতো যারা নাকি মানে লোয়ার মিডল ক্লাস আছে এরা খুশি, যারা মিডল ক্লাস আছে এরাও খুশি। অখুশি কারা? অখুশি আসলে লং রানে যখন আপনি যাবেন, মানে ধরেন বাজেট, আমি আর বলি একটা কথা আপনাকে, আপনি একটা ঘরের খরচের হিসাব করতেছেন, খালি দিনে দিনে আনলাম খাইলাম এটা কিন্তু না। তারপরে তো একটা আসবাবপত্র কিনতে হবে, একটা আপনার গ্যাজেট কিনবেন যেটার পিছনে হয়তো আপনাকে 10 বছর আপনাকে সার্ভিস দিবে, আছে না কিছু, এইগুলি ক্ষেত্রে এখানে এই ওই ওই জিনিসটা কিন্তু দেখতে হয়, লং রানিং বিষয়গুলো দেখতে হয়। সেই সমস্ত ক্ষেত্রে হয়তো কিছুটা একটা ঝামেলা আছে। আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, সরকারকে নিয়ে আলোচনা করতে চাই। যে আপনি আগে বলেছিলেন 2000-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেও বিএনপি চাঁদাবাজি নিয়ন্ত্রণে আসলে ব্যর্থ। ক্ষমতায় আসা 4 মাস পর মাঠের চিত্রটা আসলে কি মানে একটু হলে বদলেছে নাকি আগের মতোই আছে, নাকি পুরনো কাঠামোতেই তারা আসলে এই চাঁদাবাজির কর্মকাণ্ড কর্মযজ্ঞ চালিয়ে যাবে? আপনি কি ভাবছেন? শুনেন, মানুষের চরিত্র এত সহজে চেঞ্জ হয় না। বিএনপি আগে যে মানে ইলেকশনের আগে অনেকগুলি তারা কিন্তু বহিষ্কার করছে, যে চাঁদাবাজি করছে অথবা তারা দলের ইয়ের বাইরে কাজ করছে, এই জন্য তাদের বহিষ্কার করছে অনেক নেতাকর্মী। কি ওটা নিয়ে তখন খুব আলোচনা হয়েছে। অনেকে এমন বলেন তাহলে এখন তো আর বহিষ্কার করতেছে না, তাহলে কি চাঁদাবাজি কমে গেল? না, চাঁদাবাজি কমে নাই। চাঁদাবাজি আগে যা ছিল এখনও তাই আছে, মাস্তানি আগের মতো এখনও আছে, দখলদারিত্ব আগের মতোই আছে। তাহলে এখন বহিষ্কার হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে তখন বিএনপির পক্ষে এই বহিষ্কার করাটা প্রয়োজন ছিল এই কারণে যে তারা মনে করতেছিল যে আমি যদি বারবার এরকম বহিষ্কার করি তাহলে জনগণের কাছে একটা মেসেজ যাবে যে এরা দুর্নীতিকে সহ্য করে না, অতএব এদেরকে ভোট দিতে হবে। তখন আপনার ভোট পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, তখন আপনার মানুষের কাছে নিজেকে ভালো করে দেখানোর একটা আকাঙ্ক্ষা ছিল। পরে আর নাই, পরে আর কিন্তু নাই। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, ওই যে গ্রামের বাড়িতে দেখবেন যে বিয়ের সময় মেয়ে দেখে, মেয়েকেও সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে, ছেলেও খুব কোট টোট পরে যায়, তারপরে বিয়ে যখন হয়ে যায় তারপরে কি তারা সারাক্ষণ ওরকম পোশাকে থাকে না, কিন্তু তারপর তারা 8 পরে পোশাকে থাকে, লুঙ্গি বেড়ে ঘুরতেছে। খেয়াল করেন জিনিসটা। তো এই যে জিনিসটা যে আমার তো এখনো এই বিয়ে আমার হবে কিনা আমি জানি না, আমাকে পছন্দ করবে কিনা আমি জানি না, এই জন্য পছন্দ করানোর জন্য আমি অনেক কিছু করছি। তো তখন তো ভাই ইলেকশন ছিল, পলিটিক্যাল পার্টিগুলির জন্য তো ওই ইলেকশনটা ইম্পর্ট্যান্ট। তো ইলেকশনে পাস করার জন্য দেখাইছে আমি এত নীতিবান, আমি এমুক করি তমুক করি, আমার দলের একজন লিডার যদি চুরি করে তারা আমি বের করে দেই, দেখাইছে। ইলেকশন শেষ, এখন তো দেখানোর দরকার নেই, সে কাকে দেখাবে? ইলেকশনের বিষয় যেহেতু আসলো, আমরা ইলেকশনের আগে এরকম অনেক কিছু শুনেছিলাম যে এবার সরকার গঠন হলে এটা হবে ওটা হবে, আমরা এটা করব না ওটা করব না, মানে ক্ষমতায় থেকে আমরা নিজেরা ক্ষমতা ভোগ করব না, বিশেষ কোনো সুবিধা নেব না, এরকম অনেক কিছু বলতে দেখা গেছে। বিশেষ করে জামাতে ইসলামী কিন্তু বলেছিল যে তারা সরকারি সুবিধা তারা গ্রহণ করবেন না। বাস্তবে আসলে কি হচ্ছে? জামাতে ইসলাম সংসদে যখন আসলেন বিবৃতি পেয়েছিলাম যে আমরা এর বিরোধিতা করছি, আমরা এটা নিব না ওটা নিব না বলেছিলেন তারা সংসদ সদস্যরা। না, এটা তো আপনার হলো কি, আমি বলি আপনাকে, এটা তো বিএনপিও করছে। বিএনপি ইলেকশনের পর প্রথম যেদিন শপথ নিল ওই দিনই তো বলছে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, তারা নেয়নি। এবং তারপর আইন করে এটা বাতিলও করে দিয়েছে, কেউ ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। এবং এটা জামাত আরও আগে বলছে, জামাত মানে ইলেকশনের ডেট হওয়ার আগেই বলছে তারা যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। পরে আবার সংসদ শুরু হওয়ার পরে দেখলাম যে জামাতের যে জোট, ওই জোটের থেকে তারা গাড়ি চাচ্ছে যে আমাদের জন্য মানে কাজ করার জন্য গাড়ি দেওয়া হোক। তো এখন ওইটাও একই জিনিস, কিন্তু আগে মানুষকে মানে বোঝাতে চাইছে যে আমরা কত সৎ, পরে এটা হয় নাই। আবার আমরা প্রাইম মিনিস্টারকে দেখলাম যে উনি নিজে বললেন যে আমি সরকারি গাড়ি নেব না, সরকারি তেল নেব না, সরকারি ড্রাইভার নেব না, উনি কিন্তু বলেছেন এবং উনি নেননি, উনি এখনও নেননি। কিন্তু ওনার মন্ত্রীরা কি এটা করতে পারছেন? উনি এটা নিলেন না কেন? আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি আপনাকে। প্রাইম মিনিস্টার যখন বলেন আমি তেল নেব না, ড্রাইভার নেব না, গাড়ি নেব না,
সরকারের অথবা দেশের অর্থনীতিতে কি যাতে বিরাট কোনো পরিবর্তন হয়, তা তো আর হয় না। কতটুকু তেল পায় জানেন? প্রতিদিন 18 লিটার তেল পায় প্রতিদিন। একজন মন্ত্রী, তার জন্য বরাদ্দ হলো প্রতিদিন 18 লিটার তেল। ড্রাইভারের বেতন, আর একটা সরকারি পুল থেকে একটা গাড়ি পায়। এই গাড়িটা আবার চাকরি চলে গেলে পরে দিয়ে যেতে হয়। তাহলে এগুলো কিন্তু খুবই সাময়িক একটা প্রাপ্তি। যখন প্রাইম মিনিস্টার বললেন যে আমি এগুলো নেব না, এই বলার মাধ্যমে উনি জনগণকে, দেশকে অথবা ওনার মন্ত্রিসভাকে একটা মেসেজ দিতে চেয়েছিলেন। সেই মেসেজটা হলো যে আমরা জনগণকে বলতে চাই যে আমরা কিছু নিতে আসি নাই, বরং আমরা আপনাদের কিছু দিতে আসছি। এই মেসেজটা দেওয়ার জন্য উনি চেষ্টা করেছেন। এই মেসেজ তো ওনার যারা কলিগ, মানে ওনার ক্যাবিনেটে যারা মেম্বার, তাদের কাছে পৌঁছায় নাই। তাকে তো কেউ অনুসরণ করে নাই। তাকে তার মন্ত্রীদের মধ্যে একজন মাত্র মন্ত্রী অনুসরণ করছে, তিনি কৃষিমন্ত্রী। উনি বলেছেন উনি নেবেন না। উনি ছাড়া আর একটা মন্ত্রীও ওনার এই এক্সাম্পলটাকে ফলো করে নাই, একজনও না। কেন করলো না? এটা একবার চিন্তা করে দেখেন। করলো না এই কারণে যে তারা হয় মনে করছে এই লোক কিছু বুঝে না, এটা মনে করছে, অথবা মনে করছে সে বলুক, আমার কাজ আমি করবো, এটা তো আমি পাই। ভাই আপনি যেমন পান, প্রাইম মিনিস্টারও তো পায়। তো প্রাইম মিনিস্টার যদি ত্যাগ করার মানসিকতা থাকে, আপনার মধ্যে নাই কেন? এবং এই যে না থাকার পর আপনি তার সামনে যাচ্ছেন, বারবার যাচ্ছেন, আপনি প্রতিদিন মিটিংয়ে বসতেছেন, আপনার লজ্জা করে না? দেখেন, আমি আরেকটা কথা বলি, ওরা কি গরিব? আমি নিজে যেদিন প্রাইম মিনিস্টার ডিক্লারেশনটা দিলেন, আমি নিজে এই প্রত্যেকটা মন্ত্রীর যে নির্বাচনের সময় যে হলফনামা দেয় একটা, আমি এটা চেক করে দেখেছি। এদের মধ্যে সবগুলির মধ্যে সবচেয়ে তাদের মানে আপনার যে হিসাব দাখিল করছে, সেই দাখিলকৃত হিসাবের আলোকে সবচেয়ে দরিদ্র হলো তারেক রহমান নিজে। তারেক রহমানের ইনকাম নাই, মানে ওনাদের তুলনায় তেমন কিছুই নাই। ওনার ইনকাম হলো মাত্র আপনার 56,000 টাকা পার মান্থ। এটা ওনার ইনকাম, মানে আগের প্রাইম মিনিস্টার হওয়ার আগের ইনকাম। তাহলে ওনার ইনকাম তো কম। তো যে লোকটার ইনকাম কম, সে ত্যাগ করার সাহস করতেছে। আমরা যদিও আপনাদের ইনকাম বেশি, আপনারা পারেন না কেন? আমরা কিন্তু এটাও জানি বাংলাদেশের প্রেক্ষাপটে যে হলফনামায় যা থাকে সেটা আসলে কখনোই সত্য হয় না। এটা আসলে একটা সাজিয়ে গুছিয়ে পেশ করা। ঠিক আছে, মানলাম। যদি আপনি জানেন, তাহলে আমার কথা হলো তারা সব মিথ্যাবাদী। আমি একা জানি না, আমরা জনগণরা জেনে অভ্যস্ত। আমরা জনগণ জানি, ওনারা জানেন না। জানি না তারা জানেন কিনা। আমি একটু অন্য প্রসঙ্গে এবারে যাই, কারণ ওই প্রসঙ্গে কথা বলতে গেলে ওই যে 1000 বছরের ইতিহাস আমরা জেনে অভ্যস্ত, একটা সাজিয়ে গুছিয়ে পেশ করা হলফনামা, আমরা সেই প্রসঙ্গে যেতে চাই না। জুলাই অভ্যুত্থানের পরে জামাতে ইসলামকে অনেক বেশি সুবিধা ভোগ করতে দেখা যাচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন। অনেকেই বলে যে এখন সরকারও নাকি জামাত চালাচ্ছে। আপনি সমালোচনায় কি বলবেন? না, আমি এইভাবে মনে করি না। এটা এত সরলীকৃত সিদ্ধান্ত দেওয়া যাবে না। জুলাই অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস সরকারের উপর জামাতের একটা প্রভাব ছিল, এতে কোনো সন্দেহ নাই। এখন আমরা প্রভাব মুক্ত হয়েছে। এখন তো ইউনূস সরকার নাই, কিন্তু জামাতের প্রভাব কি মুক্ত হয়েছে? জামাতের মতো আছে। জামাত তো সরকার চালাচ্ছে না। এটা যারা বলে, কেন বলে আমি জানি না। জামাত সরকার চালাচ্ছে না, সরকার বিএনপি চালাচ্ছে। ওই সময়টাই ছিল, ওই সময়টা জামাতের প্রভাব ছিল ডক্টর ইউনূস গভর্নমেন্টের উপর। এবং স্টুডেন্ট যারা ছিল তারা বেসিক্যালি জামাতেরই বি টিম ছিল। সবাই না, 3 জনের মধ্যে মানে আপনার মাহফুজ আলম জামাতের সঙ্গে রিলেটেড ছিল না, বাকি 3 জন ছিল। এটাতে এখন আমরা টের পাচ্ছি। এনসিপি তো জামাতেরই বি টিম বেসিক্যালি, এটা সবাই জানে। তো যে কারণে জামাতের প্রভাব ছিল, ওদের মাধ্যমে ছিল। ওই গভর্নমেন্ট অনেক কিছুই করেছে যাতে নাকি জামাতের সুবিধা হয়। কিন্তু এই গভর্নমেন্ট বিএনপি গভর্নমেন্ট জামাতের পারপাস সার্ভ করবে কেন? এটা বললে তো হবে না। হ্যাঁ, অনেকে বলে যে বিএনপির মধ্যে জামাতের গুপ্ত কিছু লোক আছে, লুকিয়ে আছে, যারা নাকি গুপ্ত বলা হয়। হ্যাঁ, এটা আছে, এটা আমি মানি, এটা আমি বিশ্বাস করি যে বিএনপির মধ্যে জামাতের লোক আছে। তাহলে তো তাদের প্রভাব এই দলে আছে। বাট আলটিমেটলি তো সিদ্ধান্তটা বিএনপি নিচ্ছে। প্রভাব তো থাকতেই পারে, কারণ দীর্ঘদিন জামাত প্রকাশ্যে তেমন একটা রাজনীতি করতে পারে না। আর জামাত একটা ক্যাডার ভিত্তিক দল হওয়াতে তাদের বিভিন্ন জায়গায় আছে। যেমন আমি একটা উদাহরণ, অনেকে আমাকে বলেন যে বাংলাদেশে যতগুলি মিনিস্ট্রি আছে, যতগুলি মন্ত্রী আছে, এই মন্ত্রীর 80% মন্ত্রীর পিএস, এপিএস এগুলি জামাতের লোক। এটা আমাকে একজন মানে বলার চেষ্টা করেছেন। তো বলার পর, শোনার পর আমি নিজেও কিছু চেক করে দেখার চেষ্টা করেছি যে ঘটনাটা সত্য কিনা। আমার কাছে মনে হয় যে উনি একদম ভুল বলেন নাই। এখন একটা মন্ত্রীর কার্যক্রমে কিন্তু জামাতের প্রভাব, মানে এই পিএস এপিএস কিন্তু ভূমিকা থাকে। তারা বলে স্যার এটাই দেখেন, স্যার এটা দেখেন।
আপনি দেখবেন একটা বড় অফিসে না সবচেয়ে পাওয়ারফুল হলো ওই বস যিনি আছেন, তারপরে পাওয়ারফুল হলো তার যে গেটকিপার, ও সরি, তার যে গেটকিপার সে পাওয়ারফুল। কারণ আপনি তার কাছে গেছেন বলার জন্য, ওই গেটকিপার তো গেট খুলবে না, বলবে স্যার ব্যস্ত আছে এখন স্যার ব্যস্ত আছে কি না আছে এটা তো আপনি বাইরে থেকে বুঝবেন না, কিন্তু গেটকিপার কিন্তু পাওয়ারফুল। ওই স্যারকে যে 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 পিয়নটা যে চা দেয় সে পাওয়ারফুল, সে যে বলবে স্যার জানেন বাইরে এই যে মাসুদ কামাল বসে আছে, সে তো বসে বসে আপনি খুব সমালোচনা করতেছে। তারপর যখনই আমি যাব ওনার মাথার মাঝে কিন্তু ঢুকবে মাসুদ কামাল তো এই করছে, আমার একটু পিয়ন তো আগে বলে গেছে। তারা পাওয়ারফুল। তো মন্ত্রীর সঙ্গে যারা পিএস থাকে, এপিএস থাকে, দে আর পাওয়ারফুল। এবং সেই জায়গাগুলোতে জামাতের লোক আছে বলে অনেকে ইদানিং বলা বলি করছেন। আমি জানি না সরকার এটা কীভাবে হ্যান্ডেল করবে, এটা তাদের ব্যাপার। সরকার বিষয়গুলোকে বিচক্ষণতার সাথেই দেখবেন বলে আমাদের বিশ্বাস। এবার আমরা একটু সাম্প্রতিক একটা কথা নিয়ে অনেক সমালোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সচেতন নাগরিক রিটেনে আলোচনার ঝড় তুলেছেন, যেটা হচ্ছে শহীদ জননী জাহানারা ইমামকে নিয়ে রাকসুর একজন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান তিনি একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে জাহান্নামের ইমাম, শহীদ জননী জাহানারা ইমামকে তিনি জাহান্নামের ইমাম বলে সম্বোধন করেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা উনি ওনার মতো করে বলছেন, উনি যেভাবে ভাবেন। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন একজন খুনের আসামি, তাই না, তাকে যে বিচারক মৃত্যুদণ্ড দিল, একজন বিচারক তার দিল ওই লোকের মৃত্যুদণ্ড হবে। আবার আমি একটা এক্সাম্পল একটা নাম ধরে বলি, যেমন এরশাদ শিকদার ছিল, খুলনার একজন খুনি ছিল, তাকে আপনার জাজ মৃত্যুদণ্ড দিল না। এখন যে লোকটা মৃত্যুদণ্ড দিল, যে জাজ দিল, সেই জাজকে এরশাদ শিকদারের ভাই, এরশাদ শিকদারের বউ, তারা তাকে কীভাবে দেখছে? ভালোভাবে দেখছে? দেখে নাই। আবার এরশাদ শিকদার যাদেরকে হত্যা করেছে সেই নিহত ব্যক্তির মা বাবা ভাই বোন তারা ওই জাজকে মনে করছে কি এটা আল্লাহর প্রতিনিধি যে নাকি একটা সুবিচার করলো। এখন জাহানারা ইমাম যে কাজটা করছে, জাহানারা ইমাম করছেটা কি? জাহানারা ইমাম যে কাজটা করছে সে হলো যে ওই সময়ে যে ঘাতক দালাল যারা ছিল, বিশেষ করে রাজাকার অথবা আলবদর যারা ছিল, তাদের বিচারের ব্যবস্থা করছে। তাদের বিচারের জন্য একটা গণ আদালতের মতো তারা কিন্তু মানে করছে। এবং সেখানে এই যে মানে আপনার এই যে ৭১-এর ঘাতক দালাল যারা ছিল আর কি ওই সময়, তাদের যে বিচারটা শেষ পর্যন্ত হতে পেরেছে, তার প্রথম কাজটা কিন্তু জাহানারা ইমামরা করেছেন। কারণ ওনার তো নিজের সন্তানও মারা গেছে মুক্তিযুদ্ধে, কাজে উনি সেটা ইনিশিয়েট করছেন উনি। এবং ইনিশিয়েট করেছেন বলে দীর্ঘদিন এদেশে জামাত অথবা আপনার শিবির এরা খুব ভালো অবস্থায় ছিল না। এখন ওনারা এখন সুযোগ পেয়েছেন। তার কি ভালো থাকা ডিজার্ভ করতেন? ডিজার্ভ করতেন কিন্তু এটা উনি ওনারা বলতে পারবেন, সমাজ বলতে পারবে, সমাজে যা হবার তাই হয়েছে, ওটা তো আর আমি বলতে পারি না। কিন্তু আমি মনে করেন আমরা সবাই কিন্তু সমাজের অংশ। ধরেন আমি একটা কথা বলি আপনাকে, অনেকেই মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছেন, অনেকে ব্যক্তিগতভাবে অপরাধ করেছেন, অনেকে নৈতিকভাবে অপরাধ করেছেন। ওই সময় একটা সরকার এসেছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, ওনারা আবার এটাকে বিচারও করেছেন, কাউকে ছেড়ে দিয়েছেন, কাউকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আবার কারো বিচার করেছেন। তো ওইটাই হলো গিয়া বিচার শেষ। এরপর তো আমি প্রতিদিন তাকে নতুন করে বিচার করব না। যখন আপনি প্রতিদিন তাকে নতুন করে বিচার করতে বসবেন তখনই ঝামেলাটা হবে। এবং উনি ওই সময় আপনি একটা কথা ভাবেন তো, বঙ্গবন্ধু শেখ মুজিব এসে সবাইকে কেন সাধারণ ক্ষমা করলেন? সবাইকে মানে যাদেরকে করার মতো করলেন, কী কারণে করলেন? কারণ উনি ওই সময় জাতিটাকে বিভক্ত করতে চান নাই। তো ওইটা ওই সময়ের সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত ঠিক ছিল কি বেঠিক ছিল আমি কিন্তু 50 বছর পরে এসে আবার নতুন করে বিচার করতে বসবো না। হ্যাঁ, কারণ ওই সময় হয়তো উনি ওইটাই প্রয়োজন মনে করছেন, উনি করছেন। তো এখন যেটা হয়েছে জানেন, এই জিনিসটা হয়েছে এই কারণে যে আমাদের এখানে চেতনার নামে বাণিজ্যটা হয়। মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য হয়েছে, জুলাইয়ের চেতনার নামে বাণিজ্য হয়েছে। এই বাণিজ্য করতে করতে আমরা মূল জায়গা থেকে কিন্তু পিছিয়ে গেছি আর কি। যারা বলছে তাদের মতো করে বলছে। মানুষ তো অনেক কিছুই বলে, আমরা সংসদে, মহান সংসদেও দাঁড়িয়ে অনেক কথা বলতে দেখি যে একজন সংসদ সদস্য মানে যিনি আপনার জাহান্নামের ইমাম বলেছেন, যেটা ওটা ওনার রুচি, আমি ওনার সঙ্গে একমত না, একদমই একমত না। এটা ওনার রুচি, উনি বলেছেন।
আমি বরং ওনাকে অত্যন্ত মানে একজন মানে কি বলবো প্রাজ্ঞ মহিলা হিসেবে চিনি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। ওই সময় আমি আমি সাংবাদিকতা করতাম, ওনার বাসায় আমি বহুবার গেছি, ওনার অনেক অনুষ্ঠানে আমি গেছি। যারা বলেছেন তারা তাদের মতো করে বলেছেন, তারা মোটিভেটেড হয়ে বলেছেন। আমরা যেটা বলছিলাম যে আমরা অনেকেই অনেক কিছু বলে ফেলি এবং মহান সংসদে দাঁড়িয়েও আসলে আমরা স্লিপ অফ টাং বলে অনেক কিছুকে বলে থাকি। আমরা দেখেছি যে একজন এমপিকে আমরা দেখেছি, জামাতের এমপি আব্দুল মুনতাকিম, তিনি সংসদে বলেছেন তিনি মুক্তিযোদ্ধার সন্তান, পরে এটাকে তিনি স্লিপ অফ টাং বলে সংশোধন করার চেষ্টা করেছেন। আপনার কি মনে হয় যে মুক্তিযুদ্ধ নিয়ে যখনই আসে কথা বলার বিষয়টা আসে এই প্রসঙ্গে তারা নিজেদের বাবাকে মেরে ফেলছে, স্লিপ অফ টাং বলে এটাকে আবার সংশোধনের চেষ্টা করছে, এই বিষয়টা তাদের জন্য কিরকম? শুনেন, এটা হলো আর কি জামাতের এমপিদের মধ্যে কতগুলি বিষয় আছে, দ্বিচারিতা আছে। যেমন আমি আপনাকে কতগুলি বিষয় বলি। মুক্তিযুদ্ধের সময় এখন যারা জামাত ইসলাম করেন, এখন যারা করেন তারা কেউ ছিলেন না। এবার জামাতের আমিরই বলেছেন যে উনি যখন ছোটো ছিলেন, কাজেই এরা কেউ মুক্তিযুদ্ধকে সরাসরি সেভাবে অংশ নিয়েছে, এরা সবাই রাজাকার ছিলেন এটা বলা যাবে না। আজকে যাদের আপনি জামাত দেখেন তারা কেউ কিন্তু এরা কেউ ফিজিক্যালি রাজাকার ছিলেন না। হয়তো এদের বড় ভাইরা ছিলেন, এদের দলের যারা আগের নেতৃবৃন্দ তারা ছিলেন, কিন্তু ওনারা কেউ ছিলেন না। তারপরেও ওনারা কিন্তু ওই মুক্তিযুদ্ধে তাদের ভূমিকাটাকে তারা কিন্তু ভুল হিসেবে আখ্যায়িত করেন না। তারা তাদের ওই ভূমিকার কারণে দেশের মানুষের যে ক্ষতি হয়েছে, দেশের মানুষ যে মারা গেছে, এটা নিয়েও তারা কিন্তু কোনো ধরনের মানে ক্ষমা প্রার্থনাও করেন না। তার মানে তারা ওই মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামের ভূমিকার পক্ষেই আছেন। তাদের মন মানসিকতার দিক দিয়ে তখন তাদের জন্ম হয় না অনেকের, যদি হতো তাহলে ওরা যারা করছে এরা তাই করত। এটা দেখেন, এটা একটা দিক। আর বিপরীত দিকটা কি, তারা বারবার বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেন তারা মুক্তিযোদ্ধা পরিবার থেকে আসছেন। অনেকে বলেন আমার ভাই মুক্তিযোদ্ধা ছিল, আমার বাবা ছিল, চাচা ছিল, মামা ছিল। এটা কেন বলেন? যে দলটা মুক্তিযুদ্ধের জন্য তাদের যে ভূমিকা, সেই ভূমিকার পক্ষে কথা বলছেন এবং ওই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন না, তারা কেন বলার চেষ্টা করেন যে আমরা মুক্তিযুদ্ধ পরিবার থেকে আসছি? এটা এই কারণে বলেন, তারা রাজনৈতিক তাদের চিন্তাটা হলো আসলে আমাদের বাংলাদেশ বিরোধী চিন্তা, কিন্তু তারা জানেন যে বাংলাদেশের মানুষের এখনও মুক্তিযোদ্ধাদের প্রতি এক ধরনের সিম্প্যাথি, এক ধরনের ভালোবাসা কাজ করে। তারা এই ভালোবাসাটাও হারাতে চান না। অথবা আমি রাজাকার ছিলাম, যা করেছি ঠিক করেছি, এটা বলার সাহসও পান না। এই বলার নৈতিক জোরটা ওদের নাই। কাজেই তারা এইভাবে মুক্তিযোদ্ধা পরিবারের লোক আমি, অতএব আমি যা করেছি ঠিক করেছি, এই কথাটা বলার চেষ্টা করেন। কিন্তু দুটোতে এক হয় না। একজন লোক স্বাধীনতার বিরোধিতা করছে, ওই বিরোধিতাকে এখন জাস্টিফাই করার চেষ্টা করছে যারা, সে যদি নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের লোক হিসেবে প্রমাণ করতে চায় তাহলে তো সে ডাবল অন্যায় করছে। যে মুক্তিযোদ্ধা পরিবার হইয়া তুমি কেন ওই রাজাকারের কাজটাকে সাপোর্ট করতেছো? তো তুমি তো ডাবল অন্যায় করলা ভাই। যাই হোক, আমরা এটা নিয়ে কথা বলতে গেলে বোধহয় প্রশ্নের উত্তর আরো বেশি দীর্ঘায়িত করতে হবে। আমাদের আরো বেশ কিছু প্রশ্ন আছে, আমরা শেষ দিকে চলে এসেছি প্রায়। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দেখেছি যে বনলতা এক্সপ্রেসের প্রদর্শনীটাকে বন্ধ করা হয়েছে, এবং এটি বন্ধ করা মানে আসলে মৌলবাদীর প্রভাবের যে একটা ইঙ্গিত দেয়, শক্ত প্রভাব রয়েছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে, আমাদের পথ চলায়। সেটাতে আসলে সরকারের কি নিয়ন্ত্রণ নেওয়া উচিত নয়, বা সাংস্কৃতিক স্বাধীনতা কি আসলে যে কোনো দেশের মানুষের প্রাপ্য নয়? প্রাপ্য। সরকার কি নিয়ন্ত্রণ না নিতে পারে না এটার? সরকার কিভাবে দিবে নিয়ন্ত্রণটা? এই সিনেমাটা তো প্রদর্শিত হতে দেওয়া খুব বেশি কঠিন বড় মত প্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, এটা একটা সুস্থ সমাজের খুব মৌলিক বিষয়, কিন্তু এটা থাকা উচিত। তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা একেবারেই ছিল না। আবার আগের সরকারের আমলে যে খুব ভালো ছিল তাও না। দেখেন, একটা সমাজে না বিভিন্ন ধরনের মত থাকতে পারে। যেমন আপনার আওয়ামী লীগ সরকারের আমলে কেউ কি বঙ্গবন্ধুর সমালোচনা করতে পারতো? তো বঙ্গবন্ধু কি মানুষ ছিল না? কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। তাহলে সে ভুল করে নাই, ভুল করতে ওটা বলতে পারবো না, বলতে তো কেউ পারতো না, পারতো না। মানে তারা ওটা সংবিধানে ঢুকাই নিয়েছিল, এটা বলা যাবে না। তো ওইটা যেমন ঠিক ছিল না। আবার অন্তর্বর্তীকালীন সরকার আমলে
কেউ হাসিনার প্রশংসা করতে পারবে না। হাসিনা কি কোনো ভালো কাজ করে নাই? করছে তো। পৃথিবীতে আপনি একটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যার সব খারাপ, আবার আরেকটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যার সব ভালো। তাহলে আপনি কারো সমালোচনা করলে পারবেন না, আবার কারো প্রশংসা করতে পারবেন না, কারো পক্ষেও বলতে পারবেন না। এটা তো হলো না রে ভাই, এটা হলো না। তো এখন ওই ধারাবাহিকতা এখন কি কিছুটা হলো চলছে। এখন ধরেন আপনার, আমরা তো বলি যে ওই দিন দেখলাম যে একজন এমপি সাহেব বলতেছেন, রুবিন ফারহানা বলতেছেন যে বিএনপির মধ্যে সাংস্কৃতিক মনোভাবাপন্ন, সাংস্কৃতিকভাবে ভালো অবস্থায় আছে এমন লোকের অভাব। ওখানে একজন রবীন্দ্রসঙ্গীত গাওয়ার লোক ভালো নাই, একজন ভালো লোক নাই যে নাকি এরকম মানে সাংস্কৃতিকভাবে খুব উন্নত। এটা রুবিন ফারহানা বলেন, হয়তো উনি ওই দলে আগে ছিলেন, ওই দল তাদের পাত্তা দেয় না, তার হয়তো একটু ক্ষোভ ছিল, ক্ষোভের কারণে বলছেন। কিন্তু ওনার কথাটা কি একদম মিথ্যা? একদম মিথ্যা কিন্তু না। আপনি যদি এইগুলিকে যদি না দেন, আপনি মানে কী বলবো এটাকে, এইভাবে যদি প্রতিরোধ করতে থাকেন তাহলে কি হবে? তাহলে কিন্তু এই যে বিএনপি এটা পারে না, বিএনপি আপনার সাংস্কৃতিক জগতে তাদের কোনো ভূমিকা নাই, তারা খুব ভালো করতেছে না, এই যে ধারণাটা, এটাই কিন্তু প্রতিষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এক্সপ্রেস আপনি দেখছেন কিনা আমি জানি না, এটা আমি দেখছি। আমারই কোনো মুভি কিন্তু না, আমার কাছে আরেকটা একটু লম্বা নাটক মনে হয়েছে। তাতে কি আসে যায়? এটি নাটক না সিনেমা, সেটা তো আসলে আলাদাভাবে না, আমি সেটা বলছি যে এটা কিন্তু তাড়াতাড়ি কিছু যায় আসে না। বিনোদন তো ছিল, এটা যার যে করছিল তার ব্যাপার। এখন আমি সব কিছু কি ভালো হবে নাকি? তার মতো তার হবে, কিন্তু তাকে সেটা করতে দিবেন না কেন আপনি? এক্স্যাক্টলি, এটা ভালো নাকি খারাপ সে প্রসঙ্গে আমরা যেতেই পারি না, আমরা দর্শকদেরকে দেখার সুযোগটা দিতে পারি। তাকে সে করতে, আপনি এটা করতে দিবেন না কেন? আপনি তো বলতে পারেন না যে আমি কি দেখবো, আপনি বলতে পারেন না আমি কি খাবো। এটা তো আমার রুচি, আমি যদি কেউ দেখে দেখবে, কেউ না দেখে দেখবে না। কিন্তু যখন আপনি বলেন না কেউ এটা দেখতেই পারবে না, তখন তো এক ধরনের রেজিমেন্টেশন চলে আসে। এটা গণতন্ত্র না। এই গণতন্ত্র যে না, এটা অথচ এই গণতন্ত্রটা থাকার কথা, এটাকে নিশ্চিত করার দায়িত্ব হলো সরকারের। সরকার এই জায়গায় ব্যর্থ হয়েছে। এবং ওখানকার যিনি স্থানীয় এমপি, তিনি টেনে বলতে গেছেন, তাকে ট্রল করা হয়েছে, তাকে নিয়ে নানা ধরনের কথা বলা হয়েছে। এইগুলি কোনো মানে ভালো কথা না, এবং এই ব্যর্থতার দায় আলটিমেটলি সরকারের উপর বর্তাবে। রাজনীতির মাঠে নতুন একটি প্রসঙ্গ খুব ঝড় তুলেছে, সেটা হচ্ছে তুরাগ নদী। বিভিন্ন শোতে এটা নিয়ে আসলে অনেকে গুজব বলছিল, কিন্তু প্রথম আলো এবং বিডি নিউজের যে মূলধারার মিডিয়া, সেখানটায় যখন আমরা নিউজটা দেখেছি, তারপরে আসলে অনেক জায়গায় বলা হচ্ছে যে এটা নতুন কৌশলে গুমের চর্চা হচ্ছে, গণতন্ত্রের মুখ চেপে ধরা হচ্ছে। আপনার কি মনে হয় যে আসলেই কি ঘটেছিল তুরাগে? দেখেন, আমি প্রথম আলো নিউজটা আমি খুব মন দিয়ে পড়ার চেষ্টা করেছি। ওখানে কতগুলি প্রশ্ন মানুষের মনে জন্ম নেবে। শুরুর দিকে আমার কাছেও মনে হয়েছিল যে এটা বোধহয় পুলিশের যে ভাষ্য সেটাই ঠিক সম্পূর্ণ, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে না, পুলিশের ভাষ্য ঠিক আছে আংশিক, আবার যে অভিযোগগুলো উঠেছে সে অভিযোগগুলো যেভাবে উঠেছে সেভাবে না, ওটাও আংশিক। সবাই যার যার মতো করে একটু বাড়িয়ে বলেছে, এবং সবাই যেহেতু সোশ্যাল মিডিয়া এখন খুব পাওয়ারফুল, কাজে মানে রাজনৈতিক যে ব্যাখ্যাটা যেটা দেওয়া হচ্ছে সেটাই বেশি ছড়িয়ে গেছে। কিন্তু অনেকে এটাও বলে থাকেন যে আসলে যার রটে তা কিছুটা হলেও ঘটে। কিছু তো বটে, হ্যাঁ। তো 3টা মৃত্যুর সম্পর্কে জানা গেছে। একটা তো মানে নিছকই গোসল করতে যেয়ে মারা গেছে যে ভদ্রলোক, ওই হোটেলে চাকরি করতো, তার বাবাও বলছে সে মেন্টালি একটু ডিস্টার্ব ছিল, তো আনস্টেবল ছিল। তো ওইটা মৃত্যুটাকে আমি রাজনৈতিক মনে করি না। আর যে দুটো আছে, এই দুটোর সঙ্গে রাজনীতির একটু সম্পর্ক আছে এভাবে আমার যেটা মনে হয় ঘটনা যেভাবে ঘটেছে, সেটা হলো তারা হয়তো মিছিলে ছিল, অথবা 23শে জুন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সে উপলক্ষে তারা কর্মসূচিতে ছিল। পুলিশের ধাওয়া খেয়েছে, ধাওয়া খেয়ে সামনে নদী পেয়েছে, নদীতে ঝাঁপিয়ে পড়ছে। এরকম ঘটনা আমরা দেশে আগেও বহু দেখেছি, যে পুলিশের ধাওয়া খেয়ে অনেকে যে নদীতে ঝাঁপিয়ে পড়ে, এবং ঝাঁপিয়ে পড়ার পর যারা সাঁতার না জানে তারা মারা যায়। এটা হতে পারে, কিন্তু আমার কথা হলো কি, পুলিশ হিসেবে ধাওয়া করবেই বা কেন? পুলিশের ধাওয়াটাই তো ঠিক না। মানুষ তার একটা মানে মিছিল করতেছে, তাকে ধাওয়া দিতে হবে কেন? তাকে ধরার জন্য ধাওয়া দিলে সে পানিতে ঝাঁপিয়ে পড়ছে, মারা গেছে, এটা তো পুলিশের কাজ না।
এখন এই বিষয়গুলো আছে একদম, যে আপনি একদম ইগনোর করবেন তা ঠিক না। পুলিশ যেভাবে নিষ্পাপভাবে ব্যাখ্যা দিচ্ছে যে এই ধরনের কিছু ঘটনা ঘটেই নেই, এটা পুলিশের এই ব্যাখ্যাটা সঠিক না। আবার এটা নিয়ে যারা মানে বাড়াবাড়ি করছে, তুরাগের পানি লাল হয়ে গেছে সম্পূর্ণ, এরকম বলছে তুরাগের পানি লাল। তুরাগের পানি লাল না, তুরাগের পানি কালোই আছে। বাংলাদেশে পানি পরিষ্কার হয় না, তো ঢাকার আশেপাশে সব নদী তো আসলে গোসলের অনুপযুক্ত, তো ওইটা অনুপযুক্তই আছে, কিন্তু সেটা রক্তের কারণে না, এটা পানিগুলি এমনি দূষিত, এবং এটা আমরাই করছি, এটা পুলিশ করে নাই। আর মানুষ যে দুজন, যে বাকি দুজন আছে, ওই দুজনের ব্যাপারে সন্দেহটা গাঢ় হয়েছে। কারণ একটা ছেলে দেখলাম কি সুমন না কি যেন নাম, 17 না 18 বছর বয়স, তার বাড়িতে যে আচরণটা করা হয়েছে, তার মোবাইল ভেঙে ফেলা হয়েছে, তার ছবি ডিলিট করে দেওয়া হয়েছে, সব ছবি সরিয়ে ফেলা হয়েছে, এই জায়গাগুলো না একটু আমার কাছে অস্বাভাবিক লাগছে। তো এইগুলোর থেকে মনে হয় তাদের উপর প্রচণ্ড চাপ ছিল, এবং এই চাপটা সরকারের দিক থেকে আসছে সম্ভবত। তো সরকারের কাছ থেকে আমি এই ধরনের আচরণ আশা করি না। এবং এটা হয় কি, পুলিশ অনেক সময় এরকম করে, তারা সরকারকে খুশি করার জন্য, সরকারের পক্ষে নিজেদের অবস্থানটাকে আরও দৃঢ় করার জন্য দেখায় যে না কিচ্ছু না, সব ঠিকঠাক। এরা আসলে সরকারের ক্ষতি করে। এটা সরকারকে বুঝতে হবে যে পুলিশের এই যে অতি উৎসাহী ভূমিকা, মানুষকে মধ্যে আতঙ্ক তৈরির যে প্রচেষ্টা, এটা সরকারের জনপ্রিয়তাকে কমিয়ে দেয়। এটা সরকারকে বুঝতে হবে, এবং অতি উৎসাহী পুলিশদেরকে থামাতে হবে। ভারতীয় ভিসা নিয়ে একটু কথা বলতে চাই, যে ভারতীয় ভিসার আবেদন উন্মুক্ত করার পরে একদিনেই 1.5 লক্ষ আবেদন, কয়েক ঘন্টার মধ্যে 1.5 লাখ আবেদন জমা পড়েছিল। এত মানুষ ভারতে যেতে চায়, ভারতীয় ভিসার জন্য তারা আবেদন করছে। আবার আরেকদিকে কিন্তু এটার বিরোধিতা করা হচ্ছে। ভারতের বিরোধিতায় আমাদের বাংলাদেশের একটা বিশেষ গোষ্ঠী সবসময় তৎপর ভূমিকা পালন করছে। সুযোগে প্রয়োজনে ভারতে ঘুরে আসা, আবার ভারতেরই বিরোধিতা করা, বিষয়টা কেমন না? হ্যাঁ, এটা তো দ্বিচারিতা, এটা তো ডাবল স্ট্যান্ডার্ড, সবাই করে, তাই করে। দেখেন, আপনি বিদেশ যাবেন, বিদেশ যেতে গেলে যদি পর্যটনের জন্য যান, বেড়াতে যাবেন বিদেশে, আপনি কোথায় যাবেন? আপনার বাড়ির কাছে ভারত, সীমান্তের যেদিক দিয়ে পার হবেন ওখানেই ভারত। তাহলে আপনি ভারত হয়েই তো অন্য জায়গায় যাবেন, তাহলে ভারত তোমার সবাই যেতে চায়। ভারত একটা বড় দেশ, দেখার মতো অনেক কিছু আছে। আপনি সমুদ্রে দেখবেন, সমুদ্র আছে, পাহাড় আছে, সব আছে, মরুভূমিও আছে। তো আপনি তাহলে কোথায় কী দেখবেন? আপনি এগুলি দেখবেন, প্রকৃতি দেখবেন, ওখানে আছে। কাজে ভারত মানে আপনার পর্যটনের জন্য আমাদের এর চেয়ে ভালো কোনো দেশ হতে পারে না। তো লোকে সেখানে যাবে, এত বছর, গত 2 বছর ধরে কেউ যেতে পারে নাই, মানে আপনার ট্যুরিস্ট ভিসা ছিল না। তো সেটা হঠাৎ করে যখন ছাড়ছে, এই 2 বছরে যারা নাকি বঞ্চিত, তারা সবাই হুমড়ি খেয়ে পড়ছে। এটা কোনো অস্বাভাবিক ঘটনা না। তারা কেউ পাবে, কেউ পাবে না, ভিসা পাবে কি পাবে না সেটা অন্য ব্যাপার। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা দেয়নি, আটকায় রাখছিল, এখন হঠাৎ করে ছেড়ে দিচ্ছে। তারা এখন বাংলাদেশের সঙ্গে হয়তো ভালো সম্পর্ক করতে চায়, হয়তো এই কারণে হবে। আর যারা ভারত বিরোধিতা করেছে এতদিন, তাদেরও কিন্তু ওই বিরোধিতা না, তারাও কিন্তু ভারত যায়, তারা নিয়মিতই যায়। ভারত বিরোধী বিখ্যাত লোক একজন আমাদের আছে বিদেশে, পিনাকি ভট্টাচার্য, সে প্যারিস গেছে, তো সে তো ভারত হয়ে গেছে, বিনা ভিসায় ভারতে গেছে, বিনা ভিসায় ভারতে যাইয়া ভারত থেকে আবার প্যারিস গেছে। কেমনে গেছে? পাখি আছে, তার কে পাখা আছে, উইটা গেছে, ভারত থেকে ব্যবস্থা করে গেছে। সে তো বেসিক্যালি আমি তাকে বলছি, সে তো ভারতের চর, তো ভারতে যায়, সবাই যায়। সার্জিস আলম তার বাপকে ভারতে নিয়ে চিকিৎসা করেছে না? আরেক ভারত বিরোধী বিখ্যাত লোক, এই যে কি এখন একটা দৈনিক পত্রিকা করছে, দ্য ডেইলি ওয়াদা, শফিকুল আলম সাহেব ছিল, উনি আপনার চিফ অ্যাডভাইজারের ছিল, প্রেস সেক্রেটারি ছিল। দৈনিক ওয়াদার দেখেন আপনি, ওখানে নিচে লেখা আছে, ওটার যে আইটি বিশেষজ্ঞ ভারতের একটা প্রতিষ্ঠান, তারা ওটার মানে অনলাইনটাকে করতেছে, ম্যানেজ করতেছে। তো ভারতের বিরুদ্ধে ভারতকে গালি দেওয়া সহজ, কিন্তু ভারতকে আপনি ইগনোর করা কঠিন। তো আপনি পারবেন না, কেমনি পারবেন বলেন? আপনি বাংলাদেশে এই দেখেন, যত নেটফ্লিক্সের যত মুভি আছে, বাংলাদেশ দেখেন, আপনি প্রতিদিন দেখবেন টপ 10 যে থাকে না, টপ 10-এ দেখবেন ওখানে ভারতীয় মুভি আছে কমপক্ষে 4টা। কেন? কিন্তু এরাই যদি দেখে বাংলাদেশে, তো এইগুলো কি, এগুলো একজন হিপোক্রেসি, বলে একটা করে আরেকটা।
আমরা বিশ্বাস করি যে যত রকমের হিপোক্রেসি আছে, যে হিপোক্রেসিগুলো আমাদের জন্য ক্ষতিকর, আমাদের দেশের উন্নয়নের জন্য বাধা স্বরূপ, সেই সব থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের পলিটিক্যাল পালসে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের পলিটিক্যাল পালসে। আশা করছি আজকের আলোচনা থেকে আমরা বেশ কিছু বিষয় খুঁজে পেয়েছি যে বিষয়গুলোতে আসলে আমাদের জরুরিভাবে কাজ করা প্রয়োজন। আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো প্রসঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।